সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা, এই কোম্পানিটি ৩১শে ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থ বছরের জন্য ১৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৩৪ পয়সা, এনএভি দাঁড়িয়েছে ১৩ টাকা ৮ পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দাঁড়িয়েছে। এরপরে জানিয়ে দিচ্ছি রেকর্ড ডেট ১৬ মার্চ ২০২৫, এজিএম ২১শে এপ্রিল ২০২৫। এছাড়া জানিয়ে দিচ্ছি সামিট পাওয়ার কোম্পানিটিও লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০শে জুন ২০২৪ সমাপ্ত অর্থ বছরের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সামিট পাওয়ার। এই কোম্পানিটির রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ১০ই মার্চ ২০২৫, এজিএম হবে ১৩ই এপ্রিল ২০২৫-এ। ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ১৩ পয়সা, এনইভি দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৪ পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দাঁড়িয়েছে ৬ টাকা ১৩ পয়সা। এই দুইটি কোম্পানি আজ কোনো প্রাইস লিমিট নেই। জানিয়ে দিলাম লভ্যাংশের খবর। দর্শক, জানিয়ে রাখি আজ কিছুটা মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে। গতকাল সূচক বৃদ্ধি পেয়েছিল ১২ পয়েন্টের মতো। আজ দিনের শুরুতে সূচক প্রায় ২৬ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল। এখন কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে। ২ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে, তবে আজ লেনদেনের গতি বেশ ভালো। গতকাল ৪৪৩ কোটি টাকা লেনদেন হয়েছিল। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। এখনও প্রায় ১ ঘন্টা ২০ মিনিট বাকি রয়েছে। এরই মধ্যে ৪০০ কোটি টাকার উপরে ৪০০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে, অর্থাৎ ধারণা করা হচ্ছে আজ হয়তো বা ৫০০ কোটি টাকার মতো লেনদেন হতে পারে। দর্শক, এখন জানিয়ে দেব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে রবি। যেহেতু ডিভিডেন্ড ঘোষণা করেছে ১০% ক্যাশ ডিভিডেন্ড, আজ দিনই শুরু থেকে এটি রয়েছে প্রথম অবস্থানে। ২৫ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। দ্বিতীয় অবস্থান রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, ১৪ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। তৃতীয় অবস্থানে রয়েছে পেপার প্রসেসিং, এটি ১২ কোটি ২৯ লাখ টাকা লেনদেন হয়েছে। গ্রামীণ ফোন রয়েছে চতুর্থ অবস্থানে, ১১ কোটি টাকার লেনদেন হয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে ওরিয়েন ইনফিউশন, ১০ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি ৫টি কোম্পানির মধ্যে পেপার প্রসেসিং কিছুটা দর হারিয়েছে, ৩.৩৯% দর হারিয়েছে। গ্রামীণ ফোনও কিছুটা দর হারিয়েছে, 0.58% দর হারিয়েছে এখন পর্যন্ত। দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে। এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনারে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এটি ৯.৭৮% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে এস আলম কোল রোল স্টিল মিলস, ৯.৪০% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, ৯.০৬% বৃদ্ধি পেয়েছে। এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে, ৬.৪৫% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। গ্লোবাল হেভি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটি রয়েছে পঞ্চম অবস্থানে, ৫.৪১% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি টপ গেইনারে ৫টি কোম্পানির মধ্যে সান লাইফ ইন্স্যুরেন্স বেশ ভালো লেনদেন হচ্ছে, ১৪ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে কোন কোম্পানিগুলো এখন রয়েছে। আর আমরা গোল্ডেন হারভেস্ট দেখিয়েছিলাম যে টপ গেইনের পঞ্চম অবস্থানে ছিল। দর্শক, এখন দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর পতন হয়েছে। প্রথম অবস্থানে হচ্ছে জেনারেশন নেক্সট, ৫.৪১% দর হারিয়েছে। রিংশান রয়েছে দ্বিতীয় অবস্থানে, ৪.৪৪% দর হারিয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত, ৪.৪৪% দর হারিয়েছে। আরএকে সিরামিক রয়েছে চতুর্থ অবস্থানে, ৩.৬৬% দর হারিয়েছে। ফ্যামিলি টেক্স রয়েছে পঞ্চম অবস্থানে, ৩.৪৫% দর হারিয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি টপ লুজারের কোনো কোম্পানি এখন পর্যন্ত ১ কোটি টাকা লেনদেন ছাড়ায়নি, অর্থাৎ ১ কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে সবকটি কোম্পানি, এবং সর্বোচ্চ লেনদেন হচ্ছে ৫৫ লাখ টাকার মতো, যেটি হচ্ছে রিংশাইন এবং আরএকে সিরামিক। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজার টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। এখন আমরা দেখে নিব খাত ভিত্তিক অবস্থান কেমন রয়েছে। প্রথমে আমরা দেখে নিতে যাচ্ছি ব্যাংকিং খাতের কি অবস্থা রয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। আমরা অপেক্ষা করছি। দর্শক, এরই মধ্যে জানিয়ে দিই ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণাগুলো আরেকবার। রবি ১০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এছাড়া সামিট ১০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
রবি দর্শক কারেকশন করে দিচ্ছি, পুঁজিবাজার তালিকাভুক্ত খাতে রবি 31শে ডিসেম্বরের জন্য 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সামিট পাওয়ার 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আমরা এখন দেখে নিচ্ছি ব্যাংকিং খাতের কি অবস্থান রয়েছে। মিডল্যান্ড ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে, টপ রেটে 6,74,00,000 টাকা লেনদেন হয়েছে। সিটি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, 4,94,00,000 টাকা লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 4,58,00,000 টাকা লেনদেন হয়েছে। এনআরবি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, 3,89,00,000 টাকা লেনদেন হচ্ছে। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এটি দেখতে পাচ্ছি 2,85,00,000 টাকা লেনদেন হয়েছে। তবে ব্যাংকিং খাতে কিছুটা মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। টপ ট্রেডের 5টি কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে 3টি কোম্পানি দর হারিয়েছে এখন পর্যন্ত। টপ ট্রেড দেখে নিলাম, এখন ব্যাংকিং খাতে টপ গেইনারে কারা রয়েছে সেটাও দেখে নিচ্ছে। ব্যাংকিং খাতে টপ গেইনে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, 2.08% বৃদ্ধি পেয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, 1.69% বৃদ্ধি পেয়েছে। এনআরবি ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 1.46% বৃদ্ধি পেয়েছে। এনআরবিসি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, 1.18% বৃদ্ধি পেয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 1.14% বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি টপ গেইনের মধ্যে সবগুলো ব্যাংকের মধ্যে এনআরবি ব্যাংক ভালো লেনদেন হচ্ছে, 3,89,00,000 টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিব যে এখন পর্যন্ত ব্যাংকিং খাতে টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন ব্যাংকগুলো সবচেয়ে বেশি দর পতন হয়েছে এখন পর্যন্ত। টপ লুজারের প্রথম অবস্থানে রয়েছে এসবিএসি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক 2.11% দর হারিয়েছে। রূপালী ব্যাংক দ্বিতীয় অবস্থানে, 1.30% দর হারিয়েছে। সাউথ ইস্ট ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, 1.14% দর হারিয়েছে। এনসিসি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, 0.98% দর হারিয়েছে। ঢাকা ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 0.88% দর হারিয়েছে এখন পর্যন্ত। এবং দেখা যাচ্ছে এসবিএসি ব্যাংক অর্থাৎ সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এটি এখন পর্যন্ত 2,85,00,000 টাকার লেনদেন হয়েছে। আমরা দেখে নিলাম ব্যাংকিং খাতের কি অবস্থান রয়েছে, টপ ট্রেড, গেইনার, লুজার। এখন আমরা পরবর্তী খাত দেখে নিচ্ছি বিমা খাত। বিমা খাতের প্রথম অবস্থান রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, এটি ডিএসসি টপ গেইনের মধ্যেও ছিল, 9.94% বৃদ্ধি পাওয়ার কারণে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 15,91,00,000 টাকার মতো। টপ ট্রেডে দ্বিতীয় অবস্থান রয়েছে বিমা খাতে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, 2 কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে, 1,77,00,000 টাকা লেনদেন হচ্ছে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, এখন পর্যন্ত লেনদেন হচ্ছে প্রায় 80,00,000 টাকার মতো। ন্যাশনাল ইন্স্যুরেন্স, এটি রয়েছে পঞ্চম অবস্থানে, 7.13%, অর্থাৎ প্রায় 71,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজ বিমা খাতে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে কিছুটা আধিপত্য রয়েছে। এবং টপ ট্রেডের ক্ষেত্রে আমরা যদি দেখি 4টি কোম্পানি রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতের। আপনারা জানেন যে বিমা খাতে সাধারণ বিমা রয়েছে এবং লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। লাইফ ইন্স্যুরেন্সে কিছুটা আধিপত্য দেখা গিয়েছে বিমা খাতে। এখন আমরা দেখে নিচ্ছি বিমা খাতের টপ গেইনারে কারা রয়েছে, তাও আমরা দেখতে পাচ্ছি প্রায় চিত্র একই রকম। সান লাইফ ইন্স্যুরেন্স এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে 9.94। পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, এটি বৃদ্ধি পেয়েছে 6.98। প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, এটি 4.53% বৃদ্ধি পেয়েছে। ইসলামী ইন্স্যুরেন্স, এটি 2.87% বৃদ্ধি পেয়েছে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এটি 2.68% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ টপ গেইনেরও আমরা দেখতে পাচ্ছি লাইফ ইন্স্যুরেন্স, বিশেষ করে বিমা খাতের মধ্যে লাইফ ইন্স্যুরেন্স 4টি কোম্পানি রয়েছে টপ গেইনের প্রথম 5টির মধ্যে। এছাড়া আমরা দেখে নেই বিমা খাতের টপ লুজারে কারা রয়েছে। আমরা টপ ট্রেড একটু আগে দেখেছি, টপ ট্রেডে এখন কোনো পরিবর্তন আসেনি, আমরা অপেক্ষা করছি টপ লুজার আসার জন্য। ডিএসসি টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের পরিবর্তন আসেনি, আমরা বিমা খাতের টপ লুজারের জন্য অপেক্ষা করছি। এর পাশাপাশি দর্শক আবারও ডিভিডেন্ড ডিক্লারেশনটা জানিয়ে দিচ্ছি। রবি 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সামিট পাওয়ার 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আমরা বিমা খাতের টপ লুজার এখন দেখতে পাচ্ছি ফিনিক্স ইন্স্যুরেন্স, এটি রয়েছে টপ লুজারের প্রথম অবস্থানে। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, এটি 2.23% দর হারিয়েছে। প্রগতি ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে, 2.06% দর হারিয়েছে। ইউনাইটেড ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, 1.36% দর হারিয়েছে। ফেডারেল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে, 1.13% দর হারিয়েছে এখন পর্যন্ত। বিমা খাত দেখে নিলাম, ব্যাংকিং খাত দেখে নিলাম। এখন আমরা দেখে নিব টেক্সটাইল খাতের কি অবস্থা রয়েছে, এবং এক্ষেত্রে আমরা দেখে নিব প্রথমে টপ ট্রেড, তারপর দেখে নিব গেইনার, তারপর আমরা দেখব লুজার। আমরা টপ ট্রেডের জন্য অপেক্ষা করছি টেক্সটাইল খাতের। টেক্সটাইল খাতের টপ ট্রেডে রয়েছে মুন্নু ফেব্রিক্স, এটি এখন পর্যন্ত প্রায় 4 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থান রয়েছে সিমটেক্স, এটি এখন পর্যন্ত 3,97,00,000 টাকা লেনদেন হয়েছে। নিউ লাইন ক্লোদিং রয়েছে তৃতীয় অবস্থানে, 3,48,00,000 টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। মালেক স্পিনিং রয়েছে পঞ্চম অবস্থানে, এটি 3,17,00,000 টাকার লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে, 2,43,00,000 টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম টেক্সটাইল খাতের টপ ট্রেড। এখন আমরা দেখে নিব টেক্সটাইল খাতের টপ গেইনার, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো বেশি বৃদ্ধি পেয়েছে।
টেক্সটাইল খাতের টপ গেনে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, 5.10% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। স্কোয়ার নিট কম্পোজিট এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে, 3.95% বৃদ্ধি পেয়েছে। তসরিফা রয়েছে তৃতীয় অবস্থানে, 2.94% বৃদ্ধি পেয়েছে। হামিদ ফেব্রিক্স লিমিটেড এটি রয়েছে চতুর্থ অবস্থানে, 2.65% বৃদ্ধি পেয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে দুলামিয়া কটন মিলস, এটি 2.53% বৃদ্ধি পেয়েছে। এবং লেনদেন আমরা দেখতে পাচ্ছি প্রথম দুইটি কোম্পানি টেক্সটাইল খাতে টপ গেনারে ভালো লেনদেন হচ্ছে, 2.24 কোটি টাকা লেনদেন হচ্ছে। দ্বিতীয়টি স্কয়ার নেট 2.14 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে টেক্সটাইল খাতে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানি সবচেয়ে বেশি দর হারিয়েছে। রিংশাইন রয়েছে টপ লুজারের প্রথম অবস্থানে, 4.44% দর হারিয়েছে। রিজেন্ট টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে, 4.35% দর হারিয়েছে। ফ্যামিলি টেক্সটাইল রয়েছে তৃতীয় অবস্থানে, 3.45% দর হারিয়েছে। ঢাকা ডাইং রয়েছে চতুর্থ অবস্থানে, 2.76% দর হারিয়েছে। আলিফ ইন্ডাস্ট্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে, 2.71% দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম টেক্সটাইল খাতের কি অবস্থা রয়েছে। দর্শক, আমরা দেখে নিলাম খাতভিত্তিক আলোচনা, এছাড়া ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার, লুজার সব অবস্থান দেখে নিলাম। এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। এবার ট্রেজারি বন্ডের খবর। আজ 18ই ফেব্রুয়ারি 10 বছর মেয়াদের ট্রেজারি বন্ডের নিলাম হবে। মোট 3,500 কোটি টাকা বন্ডের সুদ 12.08%। মোট 1,500 কোটি টাকার 15 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের নিলাম হবে 25শে ফেব্রুয়ারি। এই বন্ডের সুদ 11.92%। অন্যদিকে 20 বছর মেয়াদী মোট 1,500 কোটি টাকার ট্রেজারি বন্ডের নিলাম হবে আসছে 25শে ফেব্রুয়ারি। এই বন্ডের সুদ 11.95%। প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। দর্শক, জানিয়ে দেব সঞ্চয়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় সঞ্চয় অধিদপ্তর 4টি সঞ্চয় স্কিম চালু রেখেছে। দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এসব সঞ্চয়পত্রের প্রচলন করা হয়েছে। সঞ্চয়পত্রে কোনো স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেন, কত টাকা বিনিয়োগ করা যায় এবং সুদের হারই বা কত, এসব তথ্য এখন সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি। সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদের হার এখন 10.11 থেকে 12.40%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা, ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে সুদের হার এখন 11.00% থেকে 12.30%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি সঞ্চয়পত্র স্কিম হচ্ছে 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র। 18 ও তদূর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি নারী 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে সুদের হার এখন 10.11 থেকে 12.50%। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনার সঞ্চয়পত্র। অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের
কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী, সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। পেনশনার সঞ্চয়পত্রে সুদের হার এখন 10.11 থেকে 12.55%। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। রেকর্ড উচ্চতায় উঠল স্বর্ণের দাম। প্রতি ভরির দাম ছাড়িয়েছে 1.5 লাখ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির পুনর্নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন গ্রাহকদের গুনতে হবে 1,51,282 টাকা, যা আগের দিনের চেয়ে 2,099 টাকা বেশি। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,44,400 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,23,767 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে 1,01,932 টাকায়। এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের চেয়ে 71% কমেছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দোলাচলের পাশাপাশি গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য এমন স্থবিরতা। সহসা পরিস্থিতির উত্তরণ না হলে সামগ্রিক অর্থনীতি আরও বড় ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে শঙ্কা তাদের। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। দীর্ঘদিন ধরেই দেশে বিদেশি বিনিয়োগে মন্দাভাব চলছে। প্রত্যাশিত ব্যবসা বান্ধব পরিবেশ না থাকায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশি বিদেশি উভয় বিনিয়োগকারীরা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য উপাত্ত বলছে, চলতি অর্থবছরের প্রথম 6 মাসে মাত্র 21 কোটি 30 লাখ মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। গত অর্থ বছরের একই সময়ে এসেছিল 74 কোটি 40 লাখ ডলার। অর্থাৎ বিদেশি বিনিয়োগ কমে নেমে এসেছে 4 ভাগের প্রায় 1 ভাগে। ফরেন ইনভেস্টমেন্ট একটা তলানিতে গিয়ে ঠেকছে এবং সেখানে আমাদের জিডিপির 0.5% বা 6% মাত্র। এটা পৃথিবীর কোনো জায়গায় এরকম ফরেন বিনিয়োগ নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রান্তিক হিসাবেও চলতি অর্থ বছরে বিদেশি বিনিয়োগ কমেছে। প্রথম প্রান্তিকে নতুন ও পুনর্বিনিয়োগ মিলে এসেছে প্রায় 15 কোটি ডলার, যা দ্বিতীয় প্রান্তিকে নেমে আসে 7 কোটি ডলারে। খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস বিদ্যুতের সংকট রয়েছে, সেই সঙ্গে শ্রমিক বিক্ষোভ ও রাজনৈতিক দোলাচলে কারখানা চালাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। গ্যাসের কারণে এমনি প্রোডাকশন কম, তারপরে ইনফ্লেশনের ডিমান্ড কমে যায়, সো দে আর ইন এ বিগ ক্রাইসিস। দেশের লোক যদি ইনভেস্টমেন্ট না করে এবং এনভায়রনমেন্টটা হলো সিকিউরড এবং এটা প্রফিটেবল, তাহলে বাইরের গিয়ে অটোমেটিক্যালি আসবে। দেশের মানুষই তো ফিল করতেছিল। বিশ্লেষকদের মতে দেশি বিনিয়োগ না বাড়লে এফডিআই বাড়বে না। সেক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা ওইসব সেক্টরে ইনভেস্ট করতে চান যেখানে একটা দেশে প্রোভেন কম্পিটিটিভনেস আছে। অনেক সময় যে ব্যুরোক্রেটিক যে ট্যাঙ্গেল, সেটা বাংলাদেশে অনেক বেশি, যেগুলো আমরা জানি যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। বিদেশি বিনিয়োগ টানতে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির পাশাপাশি সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা যদি না থাকে কোনো স্বস্তি কেউ কিন্তু ফিল করবে না। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। তিস্তার জলাধারে থাকা পানিতে 55,000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে তিস্তার কমান্ড এরিয়ার ছোট বড় সব খালে পানি ছাড়া হয়েছে। আনন্দে বোরো ধানের চারা রোপণ করেছেন চাষিরা। নীলফামারী প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পানিতে টইটুম্বুর, তিস্তার সেকেন্ডারি ও টার্সিয়ারি সহ ছোট বড় সব খাল। এই পানিতেই উত্তরের জেলা রংপুর, দিনাজপুর ও নীলফামারীর 12 উপজেলার 55,000 হেক্টর জমি পাবে সেচ সুবিধা। এরই মধ্যে রোপণ করা হচ্ছে বুড়োর চারা। ক্যানেলের পানি ছাড়ছে, এখন আমাদের কৃষকের খুব উপকার হবে। কেন, এখন এই পানি দিয়ে আমরা সেচ গাঁথতে পারবো। এই তিস্তা আসাতে এই এলাকাতে পকড়ত পানি আছে,
এক নম্বর কথা যে পকড়ত পানি আছে, লেয়ারটা উপরত পাইছি। আমরা শস্য আবাদ করতে পারি, আলুতেও দিতে পারি এবং শস্য আবাদ করতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে চলতি মৌসুমে তিস্তার কমান্ড এলাকায় গত বছরের চেয়ে 10,000 হেক্টর বেশি জমি সেচ সুবিধা পাচ্ছে। ছোট বড় সব খাল পুনঃখনন ও সংস্কার হলে 1,04,000 হেক্টর জমিতে মিলবে এই সেচ সুবিধা। আশা করছি যে আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা 1,04,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে সেটা আমরা অর্জন করতে পারবো। ব্যাপক প্রশংসনীয় একটা প্রকল্প। সব মিলিয়ে আমাদের 766 কিলোমিটার সেচ খাল রয়েছে। প্রাকৃতিক সার সমৃদ্ধ পানি হওয়ার কারণে যে আপনার কৃত্রিম সার যেটি কৃষকরা ব্যবহার করে থাকেন সেটির ব্যবহার কিন্তু এখানে তুলনামূলক কম করতে হয়। এই পানির একটি অংশ আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং কিছু অংশ ইভাপোরেশনের উপরে চলে যায়। আন্ডারগ্রাউন্ডে যে পানিটি যায় সেটি কিন্তু পরবর্তীতে আমরা আবার টিউবওয়েলের মাধ্যমে খাবার পানি হিসেবে ব্যবহার করি। এই প্রকল্প শুধু কৃষকের সেচ সুবিধাই দিচ্ছে না, উপরন্তু এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলতি মৌসুমে 55,000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা গেলে সরকারের সাশ্রয় হবে 8 থেকে 10 কোটি টাকার ডিজেল ও সার। সাশ্রয়ী এই জ্বালানি দিয়ে অতিরিক্ত 26,000 মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব বলেও জানান কর্মকর্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের ওষুধ শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো ওয়ান ফার্মা লিমিটেড ও ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।